ব্রেস্ট ক্যান্সারের কেসগুলো আপনি আশেপাশে তাকালে আপনি দেখবেন আপনার পাড়া প্রতিবেশী তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারগুলো সব জায়গায় পেয়ে যাবেন, এত কমন হয়ে গেছে। ইনফ্যাক্ট আমাদের দেশে প্রত্যেক বছর অলমোস্ট 1 মিলিয়ন নিউ ব্রেস্ট ক্যান্সার কেসেসগুলো ডিটেক্ট হচ্ছে। আর সারা পৃথিবীতে যদি আপনি দেখেন ব্রেস্ট ক্যান্সারের জন্য কিন্তু প্রায় 7 লক্ষ লোক প্রতি বছর মারা যাচ্ছে। তো তার ফলে এটা কিন্তু খুব কমন হয়ে আসছে। তো সেই জন্য ক্যান্সারের ব্যাপারে একটু ভয়টা নিশ্চয়ই সবারই থাকবে। তো কোনো টিউমার হলেই লোকে ভাবতে শুরু করে আমার ক্যান্সার হয়েছে, কিন্তু প্রত্যেকটা টিউমার কিন্তু ক্যান্সার নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু এটাও ঠিক যে আপনারা যদি ভাবেন এটা তো ক্যান্সার নয়, তারপর ক্যান্সারটা কেউ দেখেও কিন্তু যদি ইগনোর করেন তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। সেই জন্য যে কোনো টিউমার হলেই কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, যাতে সঠিক চিকিৎসা আপনি সময় মতন পেতে পারেন। রাইট ট্রিটমেন্ট ইন রাইট টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যদি কোনো টিউমার যদি হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। এবার যেটা হচ্ছে, ধরুন আমার কাছে একটা পেশেন্ট এলো, একটা টিনেজার মেয়ে, কিন্তু তার ফ্যামিলিতে একটা ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি আছে, তার ফলে তার তো ভয় আছে। তিনি সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে চলে এলো, আমারও ক্যান্সার হয়েছে, আমারও ক্যান্সার হয়েছে। কিন্তু সেটা কিন্তু ক্যান্সার নয়, সেই টিউমারটা আমরা এক্সামিন করলাম, উই ফাউন্ড দ্যাট ইটস এ বিনাইন টিউমার। তো বিনাইন টিউমার যেটা ছিল, জাস্ট যেহেতু তার ফ্যামিলি হিস্ট্রি আছে তো টিউমার রাখা উচিত নয়, জাস্ট রিমুভ দি টিউমার অ্যান্ড দি পেশেন্ট ইজ অল রাইট। কিন্তু সেই ভয়টা তো কাটিয়ে উঠতে হবে। তো তার জন্য সে কার কথা বিশ্বাস করবে? একজন ডাক্তার যদি বলে দেয় যে না তোমার ক্যান্সার নেই, তোমার ভয়ের কিছু নেই, তাহলে সে মানবে। কিন্তু যদি অন্য কেউ যদি বলে তাহলে কিন্তু সে মানবে না। তো সেজন্য বিনাইন টিউমার্স আর ম্যালিগন্যান্ট টিউমার্স এই ডিফারেন্সিয়েট করা খুব দরকার। এবার আমি আসি যে কি ধরনের টিউমার্সগুলো হয়। বিনাইন টিউমার্সদের মধ্যে আমরা খুব কমনলি যেটা দেখা যায়, অ্যান্ড ইট ইজ কমনলি সিন ইন টিনেজার্স অ্যান্ড আর্লি 20s, এই এজ গ্রুপের মধ্যে দেখা যায়, সেগুলোকে আমরা ফাইব্রয়েডেনোমা বলি। এই টিউমারগুলো কিন্তু ব্রেস্টের মধ্যে থাকে, কিন্তু এটা ফ্রিলি মুভ করে, হাত দিলেই এখান থেকে পালিয়ে ওদিকে চলে যাবে, ওখান থেকে পালিয়ে এদিকে চলে যাবে। সো এইগুলো হচ্ছে কমনলি যেগুলো থাকে, সেগুলোকে আমরা ফাইব্রয়েডেনোমা বলি, উইচ ইজ ভেরি কমন। কিন্তু যেটা হচ্ছে, এটাও কিন্তু জাস্ট রিমুভ করে দিলে কিন্তু পেশেন্ট ইজ অল রাইট, তার কিন্তু ফলো আপ কিছু করার দরকার লাগে না, সেটা টিউমার রিমুভাল হয়ে গেল, পেশেন্ট ঠিক হয়ে গেল। আর একটা যেটা হচ্ছে টিউমার লাইক ফিলিং, মানে মনে হচ্ছে টিউমার আছে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি টিউমার নয়। ওরা পেশেন্ট নিজের হাতে ফিল করলে তার টিউমার মনে হবে, বাট দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি টিউমার। তাদের কোনো মার্জিন নেই, কিছু নেই, সেরকম থাকে, কিন্তু একটা লাম্পিস ফিলিংটা থাকে। তো সেটাকে আমরা ফাইব্রোসিস্টিক ডিজিজ বলি। সেখানে মাঝে মাঝে কিছু সিস্ট থাকতে পারে, এসবগুলো থাকতে পারে, আর এগুলো ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ পেন। এটা কিন্তু প্রথমে যেমন ফাইব্রয়েডেনোমা বললাম ওটা পেনলেস কন্ডিশন, এটা কিন্তু পেনফুল কন্ডিশন। অনেকবার এমন ব্যথা হয় যে সেই মহিলা নিজের কাজকর্ম করতে পারে না, অফিসে যেতে পারে না, মানে ইট ইজ সো ক্রিপলিং। তো সেখানে কিন্তু পেন প্রিডমিনেন্ট ফিচার্স, তার সঙ্গে একটা লাম্পিস ফিলিং থাকে, সেগুলো কিন্তু মেডিসিনের কিন্তু চিকিৎসা করা যায়, সেগুলোর জন্য কোনো অপারেশন প্রয়োজন হয় না। আর তারপরে যেটা থার্ড জিনিস, যেটা হচ্ছে উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাঝবয়সী মহিলাদের মধ্যে হয়। আমরা নর্মালি 35+ এজ গ্রুপে আমরা ওগুলো দেখতে পাই। তো সেগুলো কিন্তু ম্যালিগনেন্ট হয়। 35+ মহিলা যদি ব্রেস্টে একটা লাম্প নিয়ে যদি আমাদের কাছে আসে, আমাদের চিন্তা ভাবনাই শুরু হয় ক্যান্সার দিয়ে। ফার্স্ট উই নিড টু এক্সক্লুড ক্যান্সার, যে ক্যান্সার নয়, তারপরে অন্য কিছু করব। ক্যান্সার যদি থাকে তাহলে ক্যান্সারের চিকিৎসাটা করব, আর ক্যান্সার যদি না থাকে তাহলে অন্য চিকিৎসাটা করব। তো সেখানে কিন্তু ক্যান্সার এক্সক্লুড করা খুব ইম্পর্টেন্ট। তার জন্য বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো করতে হয়, সেগুলো নিয়ে একদম আমরা পরবর্তীতে আলোচনা করব। তো সেটা কিন্তু 35+ যদি এজ গ্রুপ যদি থাকে, আর বিশেষ করে যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, সেখানে কিন্তু এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত, কোনো মতে ইগনোর করা উচিত না। একেবারেই তাই স্যার। এই প্রসঙ্গ দিয়ে যাব যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন মানুষের ইতিমধ্যে আশা করছি মনে প্রশ্ন চলে এসেছে যে তাহলে সেই ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কি কি রয়েছে, মানে কি কি কারণে এই ব্রেস্ট টিউমারটা হতে পারে? ব্রেস্ট টিউমার তো যে কোনো এজ গ্রুপে যখন তখন হতে পারে। বিনাইন টিউমার্সগুলোর কোনো এজ গ্রুপ নেই, কিন্তু ইট ইজ সিন দ্যাট এটা ইয়াঙ্গার এজ গ্রুপের মধ্যে বেশি হয়। এল্ডারলি এজ গ্রুপের মধ্যে হতে পারে না বিনা ফাইব্রয়েডেনোমা, তা কিন্তু নয়, কিন্তু ইয়াঙ্গার এজ গ্রুপে বেশি কমনলি হয়। এবং ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই এটা হতে পারে? ইয়েস, ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই হতে পারে। লোকে ভাবে যে ব্রেস্ট টিউমার মানে ফিমেলদের ডিজিজ, ইট ইজ নট সো। ছেলেদের মধ্যেও কিন্তু ব্রেস্ট টিউমার কিন্তু হতে পারে। আর যদি ম্যালিগন্যান্ট টিউমার যদি থাকে তাহলে কিন্তু
in among the males it is more dangerous than that is in the females, কারণ ওখানে টিস্যু পরিমাণটা খুবই কম, সেখানে সঙ্গে সঙ্গে চেস্ট ওয়ালের মধ্যে ইনফিলট্রেট করে যায় অ্যান্ড গেটস ইনটু স্টেজ 4, তারপরে সার্জিক্যাল ট্রিটমেন্টের লিমিটসের বাইরে চলে যায়। আচ্ছা। সেই জন্য মেল কেসে যদি টিউমার যদি থাকে তাহলে আরো সিরিয়াসলি নেওয়া উচিত, আরো তাড়াতাড়ি চিকিৎসা করা উচিত। যদি আমরা ক্যান্সার মনে করি যে মেল ব্রেস্ট ক্যান্সার ইজ মোর ডেঞ্জারাস। একেবারে, অর্থাৎ বুঝতেই পারছেন যে সতর্কতার প্রয়োজনীয়তা কিন্তু দুক্ষেত্রেই রয়েছে, মানে মেয়েদের ক্ষেত্রেও রয়েছে, ছেলেদের ক্ষেত্রেই রয়েছে। এই যে অনুষ্ঠানটা কিন্তু আমরা সাধারণত চেষ্টা করি মানুষকে অ্যাওয়্যার করার জন্য, এবং এখান থেকে কিন্তু একটা তথ্য আপনারা পেয়ে গেলেন যে শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার মহিলাদের ক্ষেত্রে হচ্ছে তা নয়, সেটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে হচ্ছে। সুতরাং এই জায়গা থেকে আমাদের সবাইকে সতর্ক হতে হবে। স্যার, এইবার একটু ডায়াগনোসিসে আসি যে কিভাবে এই যে আমরা ব্রেস্ট টিউমার নিয়ে কথা বলছি এবং তার সঙ্গে ব্রেস্ট ক্যান্সারের একটা সম্পর্ক, কিভাবে এই স্টেজেসগুলো আইডেন্টিফাই করা হয় এবং ক্যান্সার কিনা সেটা কিভাবে বোঝা প্রথম যায়? জিনিস আমাদের ভাবতে হবে যে হোয়াট আর দি কমন সিমটমস, রাইট। কোন সিমটম, মানে যে লক্ষণগুলো আপনি দেখে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ করবেন। তার মধ্যে একটা তো লাম্প, আমরা কথাটা বললাম, একটা যদি কোনো মাস যদি ব্রেস্টের মধ্যে আপনি ফিল করতে পারেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। তাছাড়া অন্যান্য যে জিনিসটা হয়, নিপল অনেক যেটা বাইরে প্রজেক্টেড থাকে, সেটা নিপলটা অনেকবার ভেতরে গিয়ে পুলড ইন হয়ে যায়। নিপলটা ভেতরে, আমরা তাকে বলি রিট্রাক্টেড নিপলটা ভেতরে রিট্রাক্ট করে গেছে, সেটা কিন্তু ওয়ান অফ দি সাইন অফ ম্যালিগনেন্সি। ভেতরে যদি টিউমার থাকে সেই নিপলটাকে ভেতরে টেনে নেয়, তারপর রিট্রাক্টেড নিপল ইজ ওয়ান অফ দি কমনেস্ট সাইন। তাছাড়া নিপল থেকে ডিসচার্জ, অনেকবার নিপল থেকে ডিসচার্জ হয়, যে ধরুন প্রেগনেন্সির পরে তো মিল্কি ডিসচার্জ হয়, কিন্তু অন্য সময় তো ডিসচার্জ হওয়ার কথা নয়, তো সেখান থেকে অনেকবার একটু জলের মতন ডিসচার্জ হতে পারে বা ব্লাডি ডিসচার্জ হতে পারে, হিমারেজিক ডিসচার্জ হতে পারে। এগুলো যদি থাকে দে আর সাইন্স অফ ম্যালিগনেন্সি। তাছাড়া যেটা হচ্ছে, যদি ধরুন স্কিনের কালার চেঞ্জ হচ্ছে, আমরা বলি পিউডি অরেঞ্জ একটা কন্ডিশন আছে, যেমন কমলা লেবুর যেটা পিলে যেরকম দেখতে লাগে না, সে অরেঞ্জ পিলের মতন অ্যাপিয়ারেন্স হয়ে যায়, সেটাও কিন্তু সাইন অফ ম্যালিগনেন্সি, তলায় একটা ম্যালিগনেন্সি রয়েছে। আর কোনো স্কিনের যে নিপল আর এরিওলার যে কালারটা আছে, কালার ব্ল্যাকিশ, সেটা যদি কালার চেঞ্জ হয় তাহলেও কিন্তু মাথায় রাখতে হবে যে ভিতরে হয়তো কোনো টিউমার আছে, কোনো ম্যালিগনেন্সি আছে। তো এই সাইন্সগুলো যদি পাওয়া যায়, আর প্লাস ব্রেস্টের কোনো শেপ চেঞ্জ হচ্ছে, সাইজ চেঞ্জ হচ্ছে, একটা ব্রেস্ট ছোট একটা অন্যটা বড় হয়ে, মানে নর্মালি কিন্তু ব্রেস্টে যদি আনইকুয়াল সাইজ যদি থাকে দ্যাট ইজ নট অ্যাবনর্মাল, অলওয়েজ নট অ্যাবনর্মাল। কিন্তু যদি দেখা যায় সাডেনলি চেঞ্জ হয়ে অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে কিন্তু এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে এখানেও কিন্তু তলায় কোনো ম্যালিগনেন্সি থাকতে পারে, সেই টিউমার ব্রেস্টের শেপটাকে চেঞ্জ করে দিচ্ছে। আর প্লাস